আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। দেশ ও দেশের বাহির থেকে আজকে আমাদের ৬তম ইমেল এপিসোড যারা শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ইমেল এপিসোডটি দুর্দান্ত হতে চলেছে, ফ্রাইডে স্পেশাল। সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং অপেক্ষায় থাকবেন সামনে কি ঘটতে চলেছে। আর এই ঘটনাটির মূল প্রেক্ষাপট হচ্ছে একজন ব্যক্তি যিনি অ্যাম্বুলেন্স চালক। তার সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটি আমার ভালোই লেগেছে। লাস্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ঘটনাটি কি আসলেই প্রকৃত কোনো ঘটনা নাকি কোনো বানানো ঘটনা, আপনারাই যাচাই বাছাই করে কমেন্ট সেকশনে জানাবেন। বিশ্বাস করা বা না করা একান্ত আপনার ব্যাপার, এটা আমাদের কোনো হাত নেই। অবশ্যই এটা মনে হয় আমার বাস্তব লাগে। আমি তাকে কল দিয়েছিলাম, সে কল দেওয়ার পর সে আমাকে জানিয়েছে যার সাথে ঘটেছে সে এখনও জীবিত আছে, সে মানে বেঁচে আছে। তো তাকে আমি বলেছিলাম যে আপনি তাকে কি কলটা দিতে পারবেন। বলল সে এখন এই দেশে নেই, সে বর্তমানে চলে গেছেন সৌদি আরবে প্রবাসী। তো ঘটনাটি তিনি অনেক আগেই শুনেছেন, তারপরও সে কাউকে বলেনি। তো আমাদের এই ওয়েবসাইট দেখে সে এখানে শেয়ার করেছেন। আর যে ব্যক্তি শেয়ার করেছে সেই ব্যক্তি হলো আমাদেরই অঞ্চলের একজন, আর এই ঘটনাটি হচ্ছে আমাদের অঞ্চলেরই। তো আর বেশি দেরি নয়, ছোট্ট একটা কথা বলে শেষ করব। আপনাদের সাথে কি এমন কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেছে বা শুনেছেন? যদি ঘটে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান যে আমার সাথে ঘটেছে। আর যদি আপনি শুনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এটা আমার শোনা ঘটনা। তাহলে আমরা বুঝতে পারবো বা কনফিডেন্সিয়ালি আমরা শেয়ার করতে পারবো। তাই আর বেশি কথা বাড়াতে চাই না, আর শুধু খালি আমাদের ইমেলটা জানিয়ে দিই। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofrjmunna@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, voiceofrjmunna@gmail.com। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হলো তানজিম ইসলাম, আর তার বাড়ি আমাদের কালিয়াকৈর গাজীপুরে। ঘটনাটিতে তিনি বলেছেন এটা একদম সম্পূর্ণ বাস্তব ঘটনা, আর যার সাথে ঘটেছে সে হলো তার গ্রামেরই একজন। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কোনো এক গ্রামে। আজ আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি, যেটি হলো একজন অ্যাম্বুলেন্স চালকের একটি বাস্তব ঘটনা, যা শুনলে হয়তোবা ভয় লাগবে না, কিন্তু শরীরটা শিহরণ দিয়ে উঠবে। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ লিসেনারদেরও ভালো লাগবে। মুন্না ভাই, আপনি চাইলে এই ঘটনাটি আপনার ভাষায় বলতে পারেন, কিংবা আমি যেভাবে লিখেছি সেভাবে পড়তে পারেন। আপনাদের ভাষায় আমি বলবো। তাহলে চলুন মুন্না ভাই ঘটনাটি শুরু করি। যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তার ভাষাতেই আমি লিখেছি। আমি আরিফ, পেশায় আমি একজন অ্যাম্বুলেন্স চালক। জীবনে গত 8 বছর কাটিয়েছি লাশে অ্যাম্বুলেন্স চালিয়ে। প্রথমে খুব কঠিন ছিল, লাশের গন্ধ, মানুষের কান্নার আওয়াজ, হাসপাতালের মর্গের ঠান্ডা পরিবেশ, সব কিছুই গা ছমছমে লাগতো। কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ভেবেছিলাম আমি বুঝি আর ভয় পাই না, কিন্তু 2005 সালের সেই রাত আমাকে বুঝিয়ে দিল ভয় কখনো পুরনো হয় না, বরং ঠিক সময় মতোই আসে। আমাদের গ্রামে পাশে বাড়ি হানিফ চাচা ভদ্র একজন মানুষ।
2 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার একমাত্র ছেলে কালাম ওমানে থাকে। বাড়িতে তার স্ত্রী সাদিয়া খালা ছাড়া আর কেউ নেই। হঠাৎ সে একদিন অসুস্থ হয়ে পড়ে বেশি। তখন ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করেছিলাম। নিজের চেনা জানা সুবিধার্থে প্রতিদিন খোঁজ খবর নিতাম। কয়েকদিন ধরে চাচা হাসপাতালের মাঝে তার থেকেও বেশি খারাপ অবস্থায় ছিলেন। ডাক্তাররা আসার কথা বলতে পারছিলেন না, তবুও মনে মনে ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। 28 অক্টোবর 2005 শুক্রবার সন্ধ্যা নামতে নামতেই ফোন এলো হাসপাতাল থেকে, আর জানালো ভাই হানিফ সাহেব আর বেঁচে নেই। সেই মুহূর্তটা ভুলতে পারি না আমি। চোখের কোণে পানি এসে গেল। কিছুই করার ছিল না তখন আমি সেখানে যাই এবং পরিবারের অনুরোধে লাশবাহী গাড়ি নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম নিজেই যাব গ্রামের উদ্দেশ্যে। এখন লাশ নেওয়ার প্রস্তুত। তখন আনুমানিক সময় 10টা কিংবা 11টা। হাসপাতালের মর্গ থেকে কাফনের কাপড়ে মোড়ানো লাশটা বের করা হলো। কাঠের কফিনে রেখে ভালো করে বন্ধ করা হলো। আমার হেল্পার ছুটিতে ছিল সেদিন, কারণ ওর ছেলের জন্ম হয়েছিল আজ সকালে। অজ্ঞাত একাই বের হলাম আমি। রাস্তায় নামতেই মনে হলো আজ যেন পরিস্থিতি আমাকে কেমন জানি করে দিচ্ছে। পরিস্থিতি আমাকে উল্টো পাল্টো করে দিচ্ছে। পরিস্থিতি আমাকে বোঝাতে চাচ্ছে যে আর সামনে এগিয়েও না। কিন্তু কে শুনে কার কথা, আমি তো ওদিকে কোনো পাত্তাই দেইনি। শুরু করলাম যাত্রা। ঢাকার রাস্তা কেমন যেন অস্থির লাগছিল। আজকের দিনটা আমার প্রতিদিনের মতো লাগেনি। কেমন জানি অস্থির শুরু হলো। ভাবতেও পারলাম না আমার জন্য সামনে কি অপেক্ষা করে আছে। ঢাকা থেকে রওনা দিলাম। অ্যাম্বুলেন্সের পিছন দিকে তাকিয়ে মনে হচ্ছিল কেউ আমার সাথে বসে আছে। আয়নায় চোখ রাখলাম, কিন্তু কিছুই দেখতে পারছিলাম না। তবে বুকের ভিতরটা অদ্ভুত একটা শীতল জমে উঠেছিল। ভয়ের আতঙ্ক তখনই শুরু হয়। ঢাকা থেকে বের হলাম, গাজীপুর বাইপাস পার হলাম। চন্দ্রা তিরিমোড়ের দিকে যেতে যেতে রাস্তা একদম ফাঁকা। চারপাশে শুধু কুয়াশা আর হেডলাইটের আলো। 2005 সালে আমাদের দেশ বা আমাদের গাজীপুর এতটা উন্নত ছিল না। লাইট বা কোনো কিছু খুবই কম ছিল। ততক্ষণে আমার মনে ছিল না যে গাজীপুর মোড়ের চন্দ্রার মোড়টি কতক্ষণ আগে পার হয়েছি। আবার সেই জায়গায় মাথার মধ্যে কেমন ঘোরপাক জানি খাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি প্রতিবারই একই জায়গায় এসে পড়ছি। গাড়ি যতই আগাচ্ছে মনে হচ্ছে চারপাশের জিনিসগুলো আমি একবার না দুবার না বারবার একইবার দেখতেছি। মনে হচ্ছে গাড়িটা ঘুরতে ঘুরতে একই জায়গায় এসে থামছে বা একই জায়গায় এসে চলছি আমি। রাস্তায় পাশে বড় বড় গাছ, ঝোপঝাড় সবকিছু কেমন জানি অস্বাভাবিক লাগছিল। এমন সময় কফিনের ভেতর থেকে চাপা শব্দ পেলাম। ভাবলাম হয়তো ব্রেক কষার সময় কফিনে নড়াচড়া করছে। আরো কিছু দূর সামনে আগাই, মনে হচ্ছে একই জায়গায় আসি। কিন্তু এরপর আমার মাথায় অস্বাভাবিক কিছু চিন্তা অনুভব করি। গাড়িটা যতই জোরে চালাই না কেন ততই আস্তে আস্তে যায়। যতই হাই পাওয়ার দেয় না কেন গাড়ি আর সামনে আগাচ্ছে না। তাও মনকে একটু সান্ত্বনা দিলাম, এটা হয়তো কোনো মনের ভ্রান্তি বা এত রাত হয়েছে সেজন্য মনে হয় আমার ঘুম ঘুম ভাবে এমন লাগছে। তারপরে কাউরাই বাজার, রাত প্রায় 1টা থেকে 12টা। চায়ের দোকানে গাড়ি থামালাম। দোকানদার আধা ঘুমে ছিল। দোকানদারকে বললাম 1 কাপ আমাকে চা বানিয়ে দিতে। তখন সে বানিয়ে দেয়। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। চারপাশে নীরবতা, শুধু মাঝে মধ্যে শিয়ালের ডাক। অদ্ভুত লাগতো শিয়ালের ডাকগুলো। এমন সময় গাড়ির পেছন থেকে স্পষ্ট শব্দ এলো।
কাফনের কাপড়ের ঘষাঘষি, যেন কেউ ভেতরে নড়াচড়া করছে। একবার করলো, তাও আমি বিভ্রান্ত হইনি। 2 বার করলো, এবার একটু গ্রাহ্য দিলাম। 3 বারের বেলায় দৌড় দিয়ে গাড়ির পিছনে গেলাম, দেখলাম কফিন খালি, পুরাই লাশ নেই। তখন আমার মাথা ঘুরে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল। দোকানদারকে ডাক দিলাম, সে চমকে উঠে বলল, ভাই ভয় পেয়েন না, এই রাস্তার ইতিহাস ভালো না, এর আগেও অনেকবার এরকম হয়েছে। ঝোপঝাড়ের আড়ালে খুঁজে দেখেন, অবশ্যই খুঁজে পাবেন। সেই দোকানদারের কথা শুনে দোকানদার সহ আমি টর্চ লাইট হাতে খুঁজতে শুরু করলাম। ঝোপঝাড়ের পাশে সাদা কাপড় পরে পেলাম, আর আশেপাশে মাটিতে রক্তের দাগ। বুক কেঁপে উঠল, কেমন জানি ভয়টা আমাকে চাপ দিয়ে ধরল। লাশের কাপড়, রক্তের ছাপ আমার মনটাকে এবং মাথাটাকে ঘুরিয়ে তুলল। চারপাশে সেই রক্ত অনুসরণ করে কিছুটা খুঁজতে থাকলাম। তারপর আমি গাছের দিকে লাইট মারি। আস্তে আস্তে মাথাটা উঁচু করে তাকিয়ে দেখলাম হানিফ চাচার নিথর লাশ ঝুলে আছে একটি গাছের উপরে। তার চোখ খোলা, ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি শিউরে উঠলাম, পিছন দিকে সরে গেলাম। সাহস আর বাড়াতে পারলাম না। তখন দৌড় দিয়ে চলে আসলাম গাড়ির দিকে, আর ডাক দিলাম সেই চাওয়ালা ভাইটাকে। তখন সেই চাওয়ালা ভাই বলল, ভাই ভয় পায়েন না, সাহস রাখেন, চলুন আমরা দুজনেই যাই লাশটাকে নামানোর জন্য। তখন একটু সাহস পেলাম। তখন আমি আর সেই চাওয়ালা ভাই লাশের দিকে হাত বাড়ালাম। তখনই ঠান্ডা বাতাস বয়ে গেল আমাদের দুজনের শরীরের উপর থেকে। হঠাৎ করে লাশটা গাছ থেকে পড়ে গেল, কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তখন আর কি করার, দুজনেই এক রকমের ভয় আর অনুভূতি নিয়ে দৌড়ে চলে আসলাম গাড়ির দিকে। আবারও চাওয়ালা ভাই চায়ের দোকানে চলে গেলেন, আমি আমার গাড়ির কাছে চলে আসলাম। ভাবছিলাম চলে যাব, মনে হচ্ছে না যে গাড়ি চলবে। 1 বার 2 বার 3 বার 4 বার স্টার্ট দিলাম, কিন্তু চলছে না। হঠাৎ নিজে নিজে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল, কোনো চাবি ঘোরানোর দরকার পড়ল না। তখন আরও বেশি ঘাবড়ে গেলাম, বুঝতে পারলাম না কি হবে এখন আমার সাথে। এখন যদি আমি একা যাই, আমি তো মহাবিপদে পড়ব। তারপর আমি গাড়ি থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমি গাড়ির পিছনে আবার গেলাম। গাড়ির পিছনে নেমে গিয়ে দেখি আরও একটি অদ্ভুত ঘটনা। নেমে দেখি সেই কফিনে সেই লাশ। তখন আরও আমি বিভ্রান্তে বা ভয়ের ভিতরে পড়লাম। এখন কি করার, যেহেতু লাশটা আমি পেয়েছি, একটু মনের ভিতরে ভয়টা আরও কমেছে। তবুও আয়াতুল কুরসি পড়ে, যত দোয়া দুরূদ ছিল সব কিছু পড়ে নিজের শরীরকে বন্ধ করে চলতে শুরু করলাম গ্রামের উদ্দেশ্যে। চলতে চলতে অনেক দূর প্রায় আসলাম। মনে হচ্ছিল এমন সময় পেছনে কফিনের উপরে কেউ বসে আছে। চোখ দুটো নেই, শুধু ঘন অন্ধকার আবৃতি। চোখ দুটো টকটকে লাল যে বর্ণের, কালো বিচ্ছিরি দেখতে একটি ছায়ামূর্তি। সেটাকে ছায়ামূর্তি বলা যায় না, এটাকে জিন বা কোনো খারাপ কিছু বলা যায়। তার তো মুখ কোনোটাই দেখা যাচ্ছে না। আমি বুঝতেই পারলাম না কি আমি এখন কোথায় যাব, কি করব। যেহেতু আমার আয়াতুল কুরসি বিভিন্ন জিনিস পড়ে আমার শরীর বন্ধ করা, তাই সে আমার ক্ষতি করতে পারছিল না। কিন্তু সে এমনভাবে গর্জন করছিল, মনে হচ্ছিল সে আমাকে যদি হাতে পেত, সে আমাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলত। তারপর আমি 3 বার তাকালাম, 3 বারই সে বসেছিল। পেছনে ঘোরার আর সাহস হয়নি। ভোর 4টায় গ্রামের রাস্তায় পৌঁছালাম। আত্মীয় স্বজন এবং সাদিয়া খালা সবাই হাজির।
সবাই মিলে কফিন নামালো। কফিন খুলে দেখে সবাই লাশ ঠিক মতোই আছে। তখনই আমি দেখলাম লাশের হাত একবার নড়ল। কেউ কিছুই বুঝলো না, কাউকে কিছু আমি বললামও না। সব কিছু শেষ করে বাড়ি ফিরলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই দেখি কফিনে গায়ে পচা রক্ত মাংস মাখা হাতের ছাপ। হাত পা ঠান্ডা হয়ে গেল তখন আমার। আজও মনে হয় সেই ছায়া আমার অ্যাম্বুলেন্সের পেছনে রয়ে গেছে। ভয়ের এই ঘটনা আমার জীবনের সত্যি অভিজ্ঞতা। অনেক প্রশ্নের উত্তর খোঁজার দরকার নেই, কারণ কিছু উত্তর মৃত্যু ডেকে নিয়ে আসে। তারপর তিনি লিখেছেন, ধন্যবাদ মুন্না ভাই, ঘটনাটি যদি পড়ে শোনান বা সিলেক্টেড করেন আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। আপনার প্রতি রইল অনেক ভালোবাসা। আপনার ভয়েস শুনতে আমার অনেকটা ভালো লাগে, বিশেষ করে রাতে ঘুমানোর সময় যদি কানে ইয়ারফোন লাগে আপনার ভয়েসে অদ্ভুত ঘটনা শোনা যায় তাহলে নিজের মনে অনেকটা ভয় ঢুকে যায়। আশা করি আমার এই পাঠানো ঘটনাটি ভয়েস অফ হরহর আর যে মুন্না প্ল্যাটফর্মে আপনি ভয়েস সাক্ষী হিসাবে সিলেক্ট করতে পারবেন, কারণ এটা কোনো মিথ্যা ঘটনা নয়, কোনো গল্পের বই থেকে কালেক্ট করা নয়। এটা নিজের জীবনের সাথে বা যিনি পাঠিয়েছেন আমাকে তার জীবনের সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত বা বাস্তব বা ভৌতিক ঘটনা। এটা ধন্যবাদ জানাই আমাদের তানজিন আপুকে। তিনি এত সুন্দর করে ঘটনাটি লিখেছেন, আমার পড়তেও অসুবিধা হয়নি, পড়তে আমার অনেকটা ভালো লেগেছে। বিশেষ করে যিনি এই ঘটনাটি তানজিম আপুর সাথে শেয়ার করেছেন তিনি এই মুহূর্তে সৌদি আরবে একজন প্রবাসী, তার বয়সও হয়ে গেছে, তার জন্য শুভকামনা করি। আর আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন। আশা করি আমাদের এই চ্যানেলে আজকে ফ্রাইডে স্পেশাল ভয়ের সাক্ষী এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে আমি বলবো না, সাবস্ক্রাইব করে এটা আপনার একান্ত বিষয়। তো আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের মূল্যবান ঘটনা পাঠাবেন। আসসালামু আলাইকুম।